আসসালামু আলাইকুম। দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ১:৩০টায় সেখানে পৌঁছান তিনি। পথসভায় বরুড়াবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরে খাল পুনঃখনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুর যাবেন তারেক রহমান। চাঁদপুরে খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ ছাড়াও জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন দলীয় কর্মসূচিতেও। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের সফরকে ঘিরে উচ্ছ্বসিত কুমিল্লা ও চাঁদপুরের দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে কুমিল্লার বরুড়া লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মওকুফ করব যদি আমরা সরকার গঠন করতে পারি। আমরা নির্বাচিত হওয়ার পরে সরকার গঠন করার পরে প্রথম 10 দিনের মধ্যে আমরা সেই জবান রেখেছি বাংলা, এবং সেটি আমরা মওকুফ করে দিয়েছি সরকার থেকে। তার ফলে বাংলাদেশের প্রায় 12 লক্ষ কৃষক, সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষক এর সুবিধাটি পেয়েছে। 12 লক্ষ কৃষকের সুদ এবং ঋণ দুটোই মওকুফ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সমগ্র কুমিল্লা জেলা সহ আশেপাশের জেলাগুলোতে প্রচুর শাকসবজি উৎপাদন হয় এবং অনেক ক্ষেত্রে অনেক শাকসবজি এই এলাকা থেকে বিদেশেও রপ্তানি হয়। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব যত দ্রুত সম্ভব। এই বিষয়টি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। কিন্তু কথা একটা আছে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। বিগত 16 বছর, বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে গুলি করে জখম করেছে, একই সাথে এই দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে। জানেন তো নাকি? কাজেই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিয়েছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাআল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব এক এক করে। প্রিয় ভাই বোনেরা, তাহলে দাঁড়ালো কে? কে দাঁড়ালো? কথা একটাই, আপনাদের শক্তি, জনগণের শক্তি হচ্ছে আসল শক্তি। ভাই, আমি তো বাংলায় বলছি, আমি তো ফার্সি ভাষায় বলি নাই, চাইনিজ ভাষায় বলিনি, বাংলা ভাষাই তো বলছি বিভাগের ব্যাপারে। তো ভাই চিৎকার করছো কেন? এখন তাহলে দাঁড়ালো কে? আমরা বলি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতা উৎস। শুনেছেন কথাটা আপনারা? সেজন্যই আপনাদের সমর্থন যদি বিএনপির পাশে থাকে, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি সুমনের পাশে থাকেন, আপনারা যদি ইয়াসিন এর পাশে থাকেন, আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আছেন তো সাথে? ইনশাআল্লাহ। তাহলে আসেন একটা কথা দিয়ে বক্তব্য শেষ করি। করব কাজ, জোরে করব কাজ, সবার আগে, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। এদিকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? আমি যেরকম বলছিলাম, আসলে চাঁদপুরে কিছুক্ষণের মধ্যে, মানে অর্থাৎ ৩টার সময় এই কলেজ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত হওয়ার কথা। ইতিমধ্যে জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ চাঁদপুরের জনতার একাংশ কলেজ মাঠে প্রবেশ করেছে এবং যারা ফ্যামিলি কার্ড ভুক্ত হবেন, যে চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডের
6 নং ওয়ার্ডের 380 জন ফ্যামিলি কার্ডভুক্ত তারা সবাই এসে উপস্থিত হয়েছে এবং তাদের মধ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। একই সাথে জেলার 22টি জেলার ফ্যামিলি কার্ড বিতরণ ও অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে। এখানে জেলা প্রধানমন্ত্রী আসবেন বলে মানে চাঁদপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বিশেষ দাবি দাওয়া রয়েছেন। তো তিনি ইতিমধ্যে বরুড়ার যে জনসভা সেই জনসভা ভাষণ শেষ করেছেন। এখন তিনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন। অর্থাৎ চাঁদপুরের সাহারাসি উনি খদ্দর খাল পুনর্নির্মাণ উদ্বোধন করবেন। তারপরে ওখান থেকে তিনি আসবেন চাঁদপুর সদর উপজেলার ঘোষণাটে বিশ্ব খালটি উদ্বোধন করবেন, যে খালটি জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন। সেই খালটি পূর্ণ উদ্বোধন করবেন তারই সন্তান আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপরে ওখান থেকে তিনি 3টার সময় এই জনসভা বলবো না এটাকে, এটা হলো ফ্যামিলি কার্ড বিতরণ। আসলে এটা জনসভায় একটা রূপ নিয়ে নিবে। এটা এমনই একটা লোক যে বিশাল লোকজন আসা শুরু হয়েছে, এখন থেকে মাঠ পরিপূর্ণ। আমি একটু যদি দেখাতে চেষ্টা করি যে চাঁদপুরের এই ফ্যামিলি কার্ড ভুক্ত যারা আছেন তারা এখানে কিন্তু অপেক্ষা করছেন এবং আমরা দেখতেছি যে অনেকে ফ্যামিলি কার্ড ভুক্ত এখানে আছেন। আমি একটু যদি দেখাতে চেষ্টা করি যে এই জনসভা স্থলে লোকজন আস্তে আস্তে আসা শুরু হয়েছে। এই যে আসা শুরু হয়েছে, অনেক লোকজন এখানে মাঠে এবং প্রচন্ড রোদ, সেই রোদের মাঝখানে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র তাদের একমাত্র প্রধানমন্ত্রীকে দেখার জন্য, এক নজর দেখার জন্য, তার কথা শোনার জন্য। এদিকে চাঁদপুরবাসী কিন্তু দীর্ঘদিনের যে প্রতীক্ষা, তাদের যে দাবি ইপিজেড, এখানে একটা চাঁদপুর একটা ইপিজেড করার জন্য এবং একটা পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার জন্য, পাশাপাশি সর্ববৃহৎ তাদের চাঁদপুরের দাবি যে সেটা হলো যে চাঁদপুর হাইমসন যে নদী ভাঙ্গার বাঁধ, সে বাঁধটি কিন্তু চাঁদপুরবাসীর দীর্ঘদিনের দাবি, এটা স্থায়ীভাবে একটি বাঁধ নির্মাণ করার, পাশাপাশি চাঁদপুরে শিশু পার্ক নির্মাণ করার জন্য এবং সাংস্কৃতিক কর্মীদের জন্য, সাংস্কৃতিক কর্মীরাও দাবি করছেন তাদের জন্য কিছু একটা করার জন্য। তো এই ছিল চাঁদপুর কলেজ মাঠ থেকে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দেশে প্রথমবারের মতো স্থলভাগে 5,600 মিটার গভীর থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে কূপ খননের কাজ শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড। কূপটির 4টি স্তরে প্রায় 2 TCF বা ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে বিজিএফসিএল কর্তৃপক্ষ। গ্যাসের খোঁজে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা ন্যাশনাল কোম্পানির সহায়তায় চলছে বিশাল কর্মযজ্ঞ। এটি সফলভাবে সম্পন্ন হলে জ্বালানি খাতে নতুন ইতিহাস তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর এলাকায় তিতাস গ্যাস ফিল্ডের 31 নম্বর কূপ খননের কাজ চলছে জোরে সোরে। গত 19 এপ্রিল কূপের খনন প্রক্রিয়া শুরু হয়েছে। সময় লাগতে পারে অন্তত 210 দিন। 1984 সালে তিতাসে 5 কিলোমিটার কূপ খননের কথা থাকলেও প্রযুক্তিগত সুবিধা না থাকায় তা করা সম্ভব হয়নি। তবে এখানে 2682 অশ্বশক্তির রিগ ব্যবহার হচ্ছে, যার ফলে উচ্চ চাপের মধ্যেও অনুসন্ধান কার্যক্রম চালানো যাবে। এতে মাটির গভীরে গ্যাস পাওয়ার সম্ভাবনা আরও বেড়েছে। প্রেসার এবং টেম্পারেচারটাকে ওভারকাম করে, অর্থাৎ জিওলজিক্যাল যে হেটারজেনিটি আছে, হাই প্রেশার জোন, ওভার প্রেশার জোন আছে, এইটাকে মিটিগেট করে ড্রিলিং করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। এই ধরনের প্রবলেম মিটিগেট করার জন্য যে সকল টেকনোলজি লাগে, যেমন ম্যানেজ প্রেশার ডিলিং, তারপরে প্রেশার হোয়াইল ডিলিং, এই সকল সব কিছুই এই প্রজেক্টের ভিতরে আছে। আগের 4900 মিটার পর্যন্ত কূপ খননের রেকর্ড ছিল। এবার 5600 মিটার গভীর থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হবে বলছেন বাংলাদেশ গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক। এই 4টা প্রসপেক্টের সম্মিলিত যে রিসোর্স দেখানো হয়েছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 2 TCF। পাশাপাশি আরও যে 3টা কূপ খনন হচ্ছে, তিতাস 28, 29 এবং 30, এইসব সাকসেসফুল হলে আমাদের উৎপাদন আরও কিছু বাড়বে, তখন হয়তো একটা কমফোর্টেবল জায়গাতে আমরা যাবো আর কি। 3D সিসমিক প্রতিবেদন অনুযায়ী এই কূপে 4টি স্তরে গ্যাসের সম্ভাব্য হাইড্রোকার্বন লেয়ারের উপস্থিতি আছে বলছেন এই প্রকৌশলী, যেগুলোর নাম দেওয়া হয়েছে ভুবন 1, বড়াইল 1, বড়াইল 2 এবং বড়াইল 3। 3700 মিটারের নিচে আরও 4টি স্তরে এই হাইড্রোকার্বনের উপস্থিতি, সার্ভের রিপোর্ট অনুযায়ী সেখানে হাইড্রোকার্বনের উপস্থিতি রয়েছে। বাংলাদেশে প্রথম যে 4টে গভীর কূপ হচ্ছে, তার ভিতরে প্রথম হচ্ছে তিতাস, তারপরে বাখরাবাদ 11, এরপরে যাবে শ্রীকাইলে এই রিগ দিয়েই, এরপরে যাবে হচ্ছে মোবারকপুর। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 594 কোটি টাকা। এই 4টি কূপ খনন প্রক্রিয়া সম্পন্ন হলে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় যেমন
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তেমনি বিশ্বব্যাপী জ্বালানিতে নতুন করে বাংলাদেশের সক্ষমতাও জানান দেওয়া সম্ভব হবে। তৌহিদুর রহমান, RTV, তিতাস গ্যাস ফিল্ড, ব্রাহ্মণবাড়িয়া। জ্বালানি খাতে বিগত সরকারগুলো 50,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 18 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী জানান, অর্থনীতি ঋণাত্মক অবস্থায় আছে, 2 বছর সময় লাগবে ঘুরে দাঁড়াতে। এছাড়া বিনামূল্যে দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এবার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি। যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই, সবগুলো ঋণাত্মক। এখানে এইগুলো আবার মেকআপ করতে হচ্ছে, এমনকি অনেকগুলো বিল পর্যন্ত পেমেন্ট করে নেই তারা। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি টাকার মতো বাকি রেখে চলে গেছে। হাসপাতালে হামের রোগী কিছুতেই কমছে না। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল আরও 12 শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে। এ নিয়ে মৃত্যু 450 ছাড়ালো। হাম উপসর্গ নিয়ে শুক্রবার রাতে রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালে মেহমেদ নামে 9 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও নার্সের অবহেলা এবং ভুল চিকিৎসায় মারা গেছে শিশুটি। জানান, 3 দিন আগে হাম ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হলেও গত 2 দিনের তুলনায় শুক্রবার কিছুটা সুস্থ ছিল। এ মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তারা। এদিকে অভিযোগ ভিত্তিহীন দাবি করে কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডাক্তার আসিফ হান্নান বলেন, হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটির অবস্থা খারাপের দিকে যাওয়ায় বৃহস্পতিবার আইসিইউতে নেওয়া হয়। সর্বোচ্চ চিকিৎসা দিয়েও শিশুটিকে বাঁচানো যায়নি, তবে কেউ দোষী হলে তার ব্যাপারে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। সিলেট বিভাগ জুড়ে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের প্রকোপ। সর্বশেষ 24 ঘন্টায় হাম রোগের উপসর্গ নিয়ে শুক্রবার 2 শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রামে হামের চিকিৎসা শেষে সুস্থ হওয়ার কয়েকদিনের মাথায় নিউমোনিয়া সহ নানা জটিলতায় আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। কিছু ক্ষেত্রে দ্বিতীয় দফায় অসুস্থতা হয়ে উঠছে বেশি প্রাণঘাতী। এমন পরিস্থিতিতে চিকিৎসা নেয়ার প্রথম 1.5 মাস সতর্ক ও পর্যাপ্ত ভিটামিন গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে ময়মনসিংহে হাম ও হাম উপসর্গ নিয়ে প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছে নতুন নতুন শিশু। রাজধানী ঢাকার মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলছে তীব্র পানির সংকট। টানা কয়েকদিন ধরে অনেক এলাকায় পর্যাপ্ত পানি না পৌঁছানোয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একদিকে গরম ও শুষ্ক আবহাওয়া, অন্যদিকে সরবরাহ ব্যবস্থার দুর্বলতা মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অথচ এই সংকটের বাস্তব সমাধান কবে হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো দিক নির্দেশনা দিতে পারছে না ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাচ্ছে আব্দুর রহিম। দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন মরিয়ম বেগম, কিন্তু ট্যাপে পানি নেই। বালতিতে পানি নিয়ে এসে করলেন রান্নার কাজ। তবে এইভাবে রান্নার কাজ সারলেও থালা বাসন ধোয়া থেকে গোসলের পানি নিয়ে বিপদে আছেন মিরপুরের বেশিরভাগ এলাকার বাসিন্দারা। সরেজমিনে ঘুরে দেখা যায় মিরপুর, শেওড়াপাড়া, পীরেরবাগ, টোলারবাগ সহ আশপাশের এলাকাতে পানির সংকট অনেকটা স্থায়ী দুর্ভোগে পরিণত হয়েছে। অনেক বাসাবাড়িতে দিনের পর দিন পানি না পাওয়ার অভিযোগ রয়েছে। রান্না বান্না করতে অনেক কষ্ট হয়, কিনে আনতে হয় পানি। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের প্রায় 1-1.5 মাস ধরে পানি নেই। বাচ্চা পোলাপান নিয়ে অনেক কষ্ট করতে আছি। ওয়াসার অফিসে একবার গেছিলাম, তো ওখানে পানির সিরিয়াল দিয়ে আসছি, তাও পানি পাই না। এভাবে তো কষ্ট করে তো চলা যায় না। পানির সংকটের কারণে অনেক এলাকায় ট্রাক বা বোতলজাত পানি কিনে দৈনন্দিন কাজ চালাতে হচ্ছে। যেখানে স্বাভাবিক দামে পানি পাওয়ার কথা, সেখানে অনেক ক্ষেত্রে বেশি দাম গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি আর্থিক চাপে পড়েছে। ওয়াসা এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। আমরা আসলে খুবই মানবেতর জীবন যাপন করতেছি। এই এলাকায় তো পানিই নাই, অন্যান্য জায়গা থেকে টেনে আনি, আর বেশিরভাগ কিনা পানি দিয়ে তো খাওয়া যায়, কিন্তু ঘরের কাজ তো করা যায় না। প্রতিদিন এখান থেকে কিছু পানি আমাদেরকে সহযোগিতা করে উনি, যার জন্য আমরা এখনো কিছুটা বেঁচে আছি, না হলে আমাদের বাঁচার উপায় ছিল না। ওয়াসা বলছে, এপ্রিল মে মাসে হঠাৎ করে পানির চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা সংকট হয়। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পানির সংকট না থাকার কথা জানালেন এই কর্মকর্তা। মিরপুরের এই পূর্ব মণিপুর এবং কাজীপাড়া এই এলাকায় স্কারসিটি কিছুটা ছিল এপ্রিল মেতে, ড্রাই সিজনটাতে একটু সমস্যা দাঁড়ায়। তো ওখানে আমাদের একটা গোবিন্দ গ্রুপ চালু হয়ে গেছে, স্কারসিটি এখন নাই।
আর আরেকটা কাজ চলমান আছে, এখানে আর কাজটি হওয়ার সম্ভাবনা নেই। তথ্য বলছে ঢাকা ওয়াসার অধীনে থাকা 1331টি গভীর নলকূপের মধ্যে প্রায় 200টি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এতে করে মোট উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ভোক্তাকেই। আব্দুর রহিম, RTV, ঢাকা। ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ। গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে 1976 সালের এই দিনে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক লং মার্চ। তার এই লং মার্চ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলে। এতে আন্তর্জাতিক চাপের মুখে ফারাক্কার বিষয়ে সমঝোতায় আসা প্রতিশ্রুতি দেয় ভারত। সেই থেকে দিনটি ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। সেই ঘটনার 5 দশক পার হলেও বাংলাদেশ আজও কাঙ্ক্ষিত পানির ন্যায্য অংশ থেকে বঞ্চিত। 1975 সালের 21 এপ্রিল ভারত পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালু করলে কয়েক মাসের মধ্যে বাংলাদেশে পানি প্রবাহ কমতে শুরু করে। কিছু কিছু শক্তি সরকারকে নিয়ে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে সরকারের স্বাভাবিক অবস্থা কেউ যাতে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ফারাক্কা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার দশকের পর দশক ধরে। বাঁধটির কারণে বর্ষা মৌসুমে জানমাল সহ বন্যায় ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকা। এই সংকট সমাধানের উদ্দেশ্যে 1976 সালের 16 মে চাঁপাইনবাবগঞ্জের কানসাট সীমান্ত অভিমুখে লাখ লাখ জনতার ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনায় অংশ নিয়ে ফারাক্কা দিবসের তাৎপর্য তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ সহ দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরা। সকল অঞ্চলে পানি আছে। সেখানে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পদ্মা ব্যারেজ তৈরির উদ্যোগ নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল আমরা দেখলাম যে কয়েকজন নেতা রাজনীতিরা তারা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং আবার এই স্থিতিশীলতা বিনষ্ট করবার চেষ্টা করছে। আমরা আজকে এই আলোচনা সভার মধ্য দিয়ে এই স্পষ্ট কথা বলতে চাই সকলকে যে বাংলাদেশের জনগণ যারা বুকে রক্ত দিয়ে যারা গণতন্ত্রকে অর্জন করেছে তারা কখনোই কোনোভাবেই কোনো রকম চক্রান্ত বা ষড়যন্ত্রকে এখানে মাথা তুলে দাঁড়াতে দেবে না। মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক তৈরির যে সুযোগ এসেছে সেটি নির্ভর করবে ভারতের ফারাক্কার পানি চুক্তির উপর। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে, একথা আমি বিশ্বাস করি এবং সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। বাংলাদেশের সঙ্গে আলোচনা করে পানি সমস্যা সমাধান চুক্তি নবায়ন করার কথাও বলেন বিএনপি মহাসচিব। সেই ফারাক্কা মিছিলের মধ্য দিয়ে সেদিন মানুষগুলোকে সংগঠিত করেছিলেন, যার ফলে শহীদ জিয়া রহমানের পক্ষে সম্ভব হয়েছিল একটি চুক্তি বাস্তবায়ন করা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। গত 17 বছর পুলিশকে ব্যবহার করে বাহিনীটির বদনাম করা হয়েছে বলে অভিযোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বলেন, বর্তমান সরকার পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, এজন্য জনগণেরও আন্তরিকতা দরকার। প্রতিমন্ত্রী বলেন, সমাজে আইনশৃঙ্খলা ঠিক রাখা শুধু পুলিশের কাজ নয়, এতে সাধারণ মানুষকেও সহযোগিতা করতে হবে। দুপুরে রাজধানীর পল্লবীতে ওপেন হাউস ডে এর অনুষ্ঠানে এসব কথা বলেন আমিনুল হক। এ সময় আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। জানান, কুরবানির হাটে শৃঙ্খলা বজায় রাখতে নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাল টাকা, ছিনতাই ও চাঁদাবাজি রোধে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। যারা মার্কেটের ইজারা পাইছে, ইজারাদারদেরকে নিয়ে আমরা বসবো। আমরা যে কমফোর্টেবলি সুন্দরভাবে যেন গরুর মার্কেট, জাল টাকা, ছিনতাইকারী, মলম পার্টি মানুষ যেন হয়রানি না হয়, আমরা পুলিশি ব্যবস্থা নিব। এটা নিয়ে আপনাদের অডিট হওয়ার কোনো কারণ নেই। কারণ গত 17 বছর পুলিশকে ব্যবহার করে যেভাবে পুলিশের নাম বদনাম করেছে
পুলিশকে যেভাবে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে, বর্তমান সরকার চেষ্টা করছে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে নিরপেক্ষভাবে তারা সত্যিকার অর্থেই যাতে জনগণের বন্ধু হিসেবে তারা যাতে কাজ করতে পারে, সেই জন্য কিন্তু আপনাদের সহযোগিতাটা দরকার। আগামী 28 মে পবিত্র ঈদুল আজহা ধরে চলছে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সকাল 8টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে। আজ পাওয়া যাচ্ছে 26 মের টিকিট। 27 মের আসনের টিকিট বিক্রি হবে কাল। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে 28, 29 ও 30 মে তারিখের টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া ঈদ যাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রিও চলছে। বাসের সবথেকে বেশি চাপ 24 ও 25 মে। এদিনে সব বাসের সিটের টিকিট শেষ হয়েছে বলে জানিয়েছে বাস সংশ্লিষ্টরা। পতিত সরকারের ক্রমাগত রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই দেশের ব্যাংক খাতের ভঙ্গুর দশা এবং অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। শনিবার দুপুরে রাজধানী এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, আইএমএফ থেকে নেয়া ঋণের কারণে দেশের নীতি নির্ধারণের স্বাধীনতা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। পতিত সরকার বেইল আউট প্যাকেজের জন্য অর্থনৈতিক স্বাধীনতা বন্ধক রেখেছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের ঘায়ে রেখে আমরা যাই, এক জায়গায় ফেলে গেছে, আমরা সেই গাড়িকে টেনে বের করার চেষ্টা করছি। পতিত সরকার সেই বেইল আউট প্যাকেজের মধ্যে, অর্থাৎ অর্থনীতির নীতি পরিচালনার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা ওই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে কর্জ দিয়েছে। লিভার সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। লিভার সংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালেই মারা যান তিনি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল দ্রুত চালুর লক্ষ্যে উচ্চ পর্যায়ের সভা ও বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। টার্মিনালটির ৯৮% নির্মাণ কাজ শেষ হয়েছে এবং এটি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে। জাপানি কনসোর্টিয়ামের সাথে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রী সেবার মানোন্নয়ন ও পরিচালনা দক্ষতা বাড়ানোর জন্য দ্রুততম সময়ে টার্মিনালটি চালুর নির্দেশ দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানি প্রতিনিধি দলের সাথে এম্বার্কেশন ফি, আপফ্রন্ট ফি এবং রেভিনিউ শেয়ারিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি প্রতিষ্ঠানের পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। দর্শক, দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।